হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমাদের জন্য লাইফ সায়েন্স মক টেস্ট পার্ট নাম্বার 4-এর সলিউশন চলে এসেছে। তোমরা যারা যারা মক টেস্টটি সলভ করেছো তোমরা অবশ্যই এই ক্লাসটি কমপ্লিট দেখবে। এখানে তোমাদের সলিউশন দেওয়া হচ্ছে, তোমরা কমপ্লিট ভিডিওটি দেখে মেলাবে যে কোন কোন জায়গায় তোমাদের ভুল হচ্ছে আর কোন কোন জায়গায় ঠিক হচ্ছে। তারপর অবশেষে কমেন্টের দ্বারা অবশ্যই তোমাদের মার্কস জানাবে। আর তোমরা যারা এখনও মক টেস্ট খুঁজে পাওনি অথবা মক টেস্ট দাওনি তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই মক টেস্ট দাও, তারপরেই এই সলিউশন ভিডিও দেখবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই দুই গ্রুপে তোমরা আমাদের এই সমস্ত মক টেস্ট পেয়ে যাবে। তোমাদের জন্য যে সমস্ত বানানো হচ্ছে এএনএম জিএনএম 2024-এর জন্য ফিজিক্যাল সায়েন্স এবং লাইসেন্সের উপরে, সেই সমস্ত পিডিএফ তোমরা এই দুই গ্রুপে পেয়ে যাবে। তোমরা যারা এখনও এই পিডিএফগুলি পাওনি তোমরা অবশ্যই ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে এই দুই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলেই তোমরা সরাসরি এই গ্রুপে গিয়ে এই পিডিএফগুলো খুঁজে পাবে। ঠিক আছে, পিডিএফ ডাউনলোড করে আগে তোমরা নিজেই সলভ করো, তারপরেই এসে এই যে সলিউশন ভিডিও তোমরা ইউটিউবে দেখবে। বুঝতে পারলে? ঠিক আছে, আশা করছি তোমরা যারা যারা ভিডিওটি এখন দেখবে তোমরা সকলেই সলভ করেছো। তোমরা কমপ্লিট ভিডিওটি দেখে মিলিয়ে নাও আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমার মার্কস কত আসলো। ঠিক আছে, নেগেটিভ মার্ক সহ, কিন্তু নেগেটিভ মার্কস সহ তোমরা তোমাদের মার্কস ক্যালকুলেট করবে। চলো আজকে আমরা আমাদের প্রথম প্রশ্ন দেখে নিই। দেখো বলেছে নিচের কোনটি উচ্চ ফলনশীল গমের ভ্যারাইটি? উচ্চ ফলনশীল গমের ভ্যারাইটি, ঠিক আছে, হুইট ভ্যারাইটি কোনটি? অপশন আছে জগন্নাথ, IR8, বিক্রম নাকি সোনালিকা। ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন। রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ঘ, সোনালিকা। ঠিক আছে, তারপর 2 নম্বর প্রশ্ন বলছে পাগলা কুকুরের লালা থেকে প্রাপ্ত জলাতঙ্কের প্রতিষেধকটি হলো। ঠিক আছে, পাগলা কুকুরের লালা থেকে পাওয়া যাবে জলাতঙ্কের প্রতিষেধকের নাম কি? অপশন দেওয়া আছে হাইড্রোফোবিনাম, অ্যাজিথ্রোমাইসিন, ল্যাকেসিস নাকি স্ট্রেপ্টোমাইসিন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে হাইড্রোফোবিনাম। পাগলা কুকুরের লালা থেকে প্রাপ্ত জলাতঙ্ক রোগের প্রতিষেধকটি হলো হাইড্রোফোবিনাম। ঠিক আছে, এবার মনে রাখতে পারো যে পাগলা কুকুর যদি কামড়ায়, জলাতঙ্ক যদি হয়, তাহলে সেই যার জলাতঙ্ক রোগ হবে সে জল দেখে ভয় পাবে। ঠিক আছে, এবারে জলকে আমরা হাইড্রো বলে থাকি। ঠিক আছে, হাইড্রো, আর এখানে হাইড্রো অথবা অ্যাকুয়া, আর এখানে ফোবিনাম, ফোবিয়া থেকে মনে রাখতে পারবে যে ভয়, তাহলে জলের ভয় মানে হাইড্রোফোবিয়া। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? মানে নিচে এগুলো মাছের অপশান দেওয়া আছে। ঠিক আছে, এখানে কোন মাছটির চোয়াল নেই? অপশান দেওয়া আছে পেট্রোমাইজন, হ্যাকফিশ, উভয়ই নাকি বোয়াল। এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার গ, পেট্রোমাইজন এবং হ্যাকফিশ উভয়ই কিন্তু চোয়ালবিহীন প্রাণী। ঠিক আছে, চোয়ালবিহীন মাছ। নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি বিজারণক্ষম শর্করা নয়? এটা তো কোশ্চেন তোমাদের করানো হয়েছে, আশা করছি তোমরা সকলেই সঠিক উত্তর দিতে পেরেছো। বিজারণক্ষম শর্করা নয় মানে বিজারিত করতে পারে না এমন একটি শর্করা, রিডিউসিং প্রপার্টি নেই কোন শর্করার? অপশন দেওয়া আছে ফ্রুক্টোজ, গ্লুকোজ, মল্টোজ নাকি সুক্রোজ। সঠিক উত্তর হয়ে আছে তোমাদের অপশন নাম্বার ডি, সুক্রোজ। ঠিক আছে, সুক্রোজের কিন্তু রিডিউসিং প্রপার্টি নেই, বাকি ফ্রুক্টোজ, গ্লুকোজ আর মল্টোজ এদের কিন্তু রিডিউসিং প্রপার্টি দেখা যায়। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে আরএনএর অ্যাডেনিনের পরিপূরক ক্ষারটি হলো। আরএনএ ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেসগুলোর পরিপূরক বেসের মাধ্যমেই তারা কি একটা চেইন তৈরি করে। এখানে বলেছে যে অ্যাডেনিনের পরিপূরক ক্ষার কোনটি? অপশন আছে সাইটোসিন, ইউরাসিল, থাইমিন নাকি গুয়ানিন। দেখো ডিএনএর ক্ষেত্রে আমরা জানি ATGC, এটি অ্যাডেনিন থাইমিনের সাথে 2টো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, তারপর গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। কিন্তু আরএনএর ক্ষেত্রে কিন্তু থাইমিন দেখা যায় না, থাইমিনের বদল কি থাকে? ইউরাসিল। তাহলে ডিএনএতে অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত হবে আর আরএনএতে অ্যাডেনিনের সাথে ইউরাসিল যুক্ত হবে। তোমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ইউরাসিল। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত নয় কোন কোষীয় অঙ্গাণু? এন্ডোমেমব্রেন একটা সিস্টেম রয়েছে কমপ্লিট, সেখানে অনেকগুলো কোষীয় অঙ্গাণু একসাথে কাজ করে। এই এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত 9 কোন কোষীয় অঙ্গাণু? অপশন আছে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অথবা ER নাকি সবগুলি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত নয় মাইটোকন্ড্রিয়া। এখানে গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম এই সমস্ত কিছুই কিন্তু এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত কোষীয় অঙ্গাণু নয়। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন বলেছে 8TS রাইবোজোমের সাব ইউনিট দুটি হলো। 8TS রাইবোজোম, আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে রাইবোজোম পড়েছি। প্রোক্যারিওটিক কোষে দেখা যায় 7TS আর ইউক্যারিওটিক কোষে দেখা যায় 8TS রাইবোজোম। এবারে এই রাইবোজোমের দুটি ইউনিট থাকে, একটা হলো বড় আর একটা হলো ছোট। ঠিক আছে, এই দুটি ইউনিট কী কী? 8TS রাইবোজোমের ক্ষেত্রে সাব ইউনিট দুটি কী কী? অপশন আছে 40S 40S, 50S 30S, 40S নাকি 40S 60S, 40S 60S নাকি 60S 30S। এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার গ, 40S এবং 60S হলো 80S রাইবোজোমের সাব ইউনিট দুটি। ঠিক আছে, চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে বায়ু গহরযুক্ত প্যারেনকাইমাকে কী বলা হয়? প্যারেনকাইমা বায়ু গহরযুক্ত। ঠিক আছে, গহর থাকবে, সেই গহরের মধ্যে বায়ু থাকবে, এমন প্যারেনকাইমাকে আমরা কি বলে থাকি? অপশন আছে এরেনকাইমা, প্রসেনকাইমা, ইডিওব্লাস্ট নাকি ক্লোরেনকাইমা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ,
এরেনকাইমা। ঠিক আছে, বায়ুকে আমরা এয়ার বলে থাকি, এখান থেকে মনে রাখবে যে বায়ু বহরযুক্ত প্যারেনকাইমাকে আমরা এরেনকাইমা বলে থাকি। এরেন থেকে এয়ার, আর এয়ারের বাংলা হলো বায়ু। ঠিক আছে, নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে পেশিকোষের আবরণীকে কি বলা হয়? পেশিকোষের আবরণীকে আমরা কি বলি? অপশন আছে প্লাজমালেমা, মাইলিনসিদ, নিউরিলেমা নাকি সার্কোলেমা। পেশিকোষের আবরণীটি হলো, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, সার্কোলেমা। পেশিকোষের আবরণীকে আমরা সার্কোলেমা বলে থাকি। এছাড়া একজনের যে সমস্ত আবরণী রয়েছে তাদের মধ্যে একটি হলো নিউরিলেমা। ঠিক আছে, চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ, অপশন আছে এনএটিপি, এটিপি, পিজিএ নাকি পিজিএল। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, পিজিএ, এটাকে আমরা 3PGAও বলতে পারি। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ হলো পিজিএ। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের কোথায়? অপশন আছে গ্রানায়, স্ট্রোমা ল্যামেলিতে, স্ট্রোমায় নাকি গ্রানার লিউমেনে। কি বলেছে? সালোক সংশ্লেষের অন্ধকার দশা। ঠিক আছে, ডার্ক রিয়াকশন কোথায় সম্পন্ন হবে? অপশান তোমরা দেখে নিলে আনসার দিয়ে দিয়েছো, আনসার তো তোমরা আগেই পিক করেছো, আমি তোমাদের সঠিক উত্তর বলে দিচ্ছি। রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, স্ট্রোমায়। ঠিক আছে, সালোক সংশ্লেষের অন্ধকার দশা অথবা ডার্ক রিয়াকশনটি কোথায় ঘটবে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। আর এই যে গ্রানা যে রয়েছে, গ্রানাতে কি ঘটে? গ্রানাতে হলো আলোক রাসায়নিক বিক্রিয়াটি ঘটে বা লাইট রিয়াকশন ঘটে। ঠিক আছে, সালোক সংশ্লেষের দুটি বিক্রিয়া আমরা পড়ি, একটা হলো আলোক রাসায়নিক বিক্রিয়া আর একটা হলো অন্ধকার বিক্রিয়া। একটা হলো লাইট রিয়াকশন আর একটা হলো ডার্ক রিয়াকশন। লাইট রিয়াকশন ঘটবে গ্রানায় আর ডার্ক রিয়াকশন ঘটবে কোথায়? স্ট্রোমায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলা আছে স্টোমাটার উন্মোচনে সাহায্যকারী মৌলটি হলো। স্টোমাটার উন্মোচনে, স্টোমাটা খুলতে সাহায্য করে কোন মৌল? অপশন দেওয়া আছে এফি আয়রন, বি বোরন, সিইউ কপার মানে তামা নাকি কে পটাশিয়াম। স্টোমাটার উন্মোচনে সাহায্যকারী মৌলটি হলো, সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নাম্বার কে পটাশিয়াম। ঠিক আছে, স্টোমাটার উন্মোচনে, স্টোমাটা কি? স্টোমাটা হলো উদ্ভিদের পাতায় বা কচি কাণ্ডে থাকবে, যার মাধ্যমেই কিন্তু এই CO2 এবং O2 গ্যাসের আদান প্রদান হবে। ঠিক আছে, এই স্টোমাটার মাধ্যমে। স্টোমাটা খুললে গ্যাসের এক্সচেঞ্জ হবে, স্টোমাটা বন্ধ হলে গ্যাস এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাবে। এই স্টোমাটার উন্মোচনে অর্থাৎ খুলতে সাহায্যকারী মৌলটি হলো কে। এবারে তোমরা কমেন্টে এই কোশ্চেনের আনসারটা অবশ্যই জানাবে যে স্টোমাটা বন্ধ করতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন। এটা তোমাদের উদ্ভিদ হরমোনে পড়ানো হয়েছে, স্টোমাটার বন্ধ করতে। ঠিক আছে, স্টোমাটা বন্ধ করতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে কোষ পর্দা হলো, অপশন দেওয়া আছে অভেদ্য, ভেদ্য, প্রবেদক ভেদ্য নাকি অর্ধভেদ্য। অপশনগুলো ভালো মতো পড়ে নাও, অভেদ্য, ভেদ্য, প্রবেদক ভেদ্য নাকি অর্ধভেদ্য। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বার, প্রবেদক ভেদ্য। ঠিক আছে, কোষ পর্দা হলো এক ধরনের প্রবেদক ভেদ্য। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে গ্লাইকোলিসিসে কত অণু এটিপি উৎপন্ন হয়? অপশন দেওয়া আছে 2 অণু, 4 অণু, 36 অণু নাকি 38 অণু। গ্লাইকোলিসিসে কত অণু এটিপি উৎপন্ন হয় এটা বলতে এখানে এটা বোঝানো হয়েছে যে গ্লাইকোলিসিস শেষে কত অণু এটিপি থাকবে। অপশনগুলো ভালো মতো পড়ে নাও, 2 অণু, 4 অণু, 36 অণু নাকি 38 অণু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক 2 অণু। ঠিক আছে, অ্যাকচুয়ালি গ্লাইকোলিসিসে 4 অণু এটিপি উৎপন্ন হবে, তার মধ্যে 2 অণু খরচ হয়ে যাবে, আর নেট যেটা থাকবে অবশ্যই যেটা পড়ে থাকবে সেটা হলো 2 অণু এটিপি। ঠিক আছে, চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে ফুসফুসের গঠনগত এবং কার্যগত একক কী? অপশন আছে প্লিউরা, অ্যালভিওলাস, ব্রঙ্কিওল নাকি রক্তজালক। ফুসফুসের গঠনগত ও কার্যগত একক, আমরা স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক পড়েছি, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক পড়েছি। এবারে আমাদের বলতে হবে যে ফুসফুসের গঠনগত এবং কার্যগত একক কী। আশা করছি সকলেই দিয়েছো, সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার বি, অ্যালভিওলাস। ঠিক আছে, অ্যালভিওলাসকে আমরা ফুসফুসের গঠনগত এবং কার্যগত একক বলে থাকি। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে হেলিকোব্যাক্টার পাইলোরি নিচের কোনটি ঘটায়? হেলিকোব্যাক্টার পাইলোরি নিচের কোন রোগটি ঘটাবে? অপশন আছে ব্রঙ্কাইটিস, লিভার সিরোসিস, ডিপনোই নাকি পেপটিক আলসার। হেলিকোব্যাক্টার পাইলোরি নিচের কোন রোগটি ঘটাবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ডি, পেপটিক আলসার। ঠিক আছে, এটা সেই ধরনের প্রশ্নই তোমাদের ধরো এক্সামে একটা বা দুটো কোশ্চেন এমন থাকে যেগুলো তোমাদের 9-10 সিলেবাসের বাইরে থাকে, সে ধরনের একটা কোশ্চেন তোমাদের আজকে কিন্তু রেস্টে দেওয়া হয়েছে। ঠিক আছে, কতজন পেরেছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে অগ্নাশয়কে কেটে বাদ দিলে যে যৌগটি অপাচিত থেকে যাবে সেটি হলো। মানবদেহ থেকে যদি আমরা অগ্নাশয়কে কেটে বাদ দিয়ে দিই তাহলে নিচের কোন যৌগটি অপাচিত অবস্থায় থাকবে, অর্থাৎ পাচিত হবে না, ডাইজেস্ট হবে না, নিচের কোন যৌগটির? অপশন আছে প্রোটিন, ফ্যাট, ল্যাকটোজ নাকি কার্বোহাইড্রেট। এখানে দেখো অগ্নাশয়কে যদি আমরা কেটে বাদ দিয়ে দিই তাহলে কার্বোহাইড্রেট কিন্তু পাচিত হবে না। ঠিক আছে, চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে সিরাম হলো, অপশন আছে গামা গ্লোবিলিন বাদে রক্তরস, রক্তের রক্তরস, ফাইব্রিনোজেন বাদে রক্তরস নাকি Ca++ বা Ca2+ বাদে রক্তরস। সিরাম হলো ফাইব্রিনোজেন বাদে রক্তরস, গ নাম্বার হয়ে যাবে তোমাদের রাইট আনসার। ঠিক আছে, ফিব্রিনোজেন অথবা
ক্লটিং ফ্যাক্টর যেটা আছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর মানে যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেই ধরনের ফ্যাক্টর বাদে যে রক্তরস রয়েছে সেটাকে আমরা কি সিরাম বলে থাকি। ঠিক আছে, চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে কর্ডি টেন্ডেনি যেখানে পাওয়া যাবে। কর্ডি টেন্ডেনি কোথায় পাওয়া যায়? অপশান দেওয়া আছে হৃৎপিণ্ডের অলিন্দে, হৃৎপিণ্ডের নিলয়ে, পায়ের অস্থিপেশিতে নাকি সেমিলিউনার কপাটিকায়। কর্ডি টেন্ডেনি যেখানে পাওয়া যায় তোমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ হৃৎপিণ্ডের নিলয়ে। ঠিক আছে, হৃৎপিণ্ড যে রয়েছে বাইকাসপিড ট্রাইকাসপিড ভাল্ব, সেই সমস্ত বাইকাসপিড ট্রাইকাসপিড ভাল্বকে নিলয়ের সাথে যুক্ত করে রাখে কে? এই কর্ডি টেন্ডেনি। ঠিক আছে, কর্ডি টেন্ডেনির মধ্যে যদি সংকোচন ঘটে তাহলে সেই বাইকাসপিড বা ট্রাইকাসপিড ভাল্ব খুলে যাবে, আর যদি প্রসারণ হয় তাহলে তখন সেগুলো কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন বলেছে মানবদেহের হৃদচক্রের সময় কত। এটা তোমাদের হার্ট নিয়ে যখন কোশ্চেন করানো হয়েছে তখন তোমাদের করানো হয়েছিল যে মানবদেহে হৃদচক্রের সময় অথবা কার্ডিয়াক সাইকেলের টাইম কত। অপশান আছে 8 সেকেন্ড, 0.8 সেকেন্ড, 72 সেকেন্ড নাকি 0.5 সেকেন্ড। খুব ইজি কোশ্চেন, রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার বি, 0.8 সেকেন্ড হলো মানবদেহের হৃদচক্র অথবা এই কার্ডিয়াক সাইকেলের সময়। ঠিক আছে, চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন হরমোন বৃক্কে জলের পুনঃশোষণকে নিয়ন্ত্রণ করবে। মানে জলের রিঅ্যাবজর্পশন, জলের পুনঃশোষণকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন। অপশান দেওয়া আছে ACTH, STH, LH নাকি ADH। দেখো এই যে এখানে বলেছে বৃক্কে জলের পুনঃশোষণ মানে বৃক্কর থেকে। ঠিক আছে, আমরা জানি যে বৃক্কেই কি মূত্র উৎপাদন হয়, এবারে বৃক্কর থেকে যতটা পরিমাণ বৃক্কে নেফ্রনের মধ্য থেকে যতটা পরিমাণ জল পুনঃশোষণ করা যায় ততটা পরিমাণ জল পুনঃশোষণ করার পর বাকি যে তরল থাকবে সেই তরলই কিন্তু মূত্র হিসেবে দেহ থেকে নির্গত হয়। এবারে বলেছে যে এই বৃক্কে জলের পুনঃশোষণকে নিয়ন্ত্রণ করবে কোন হরমোন। অপশনগুলো দেখে নিলে রাইট আনসার এখানে হয়ে যাবে ঘ ADH। তোমরা এটাই দিয়েছ, ADH অথবা অ্যান্টিডাইউরেটিক হরমোন বৃক্কে জলের পুনঃশোষণকে নিয়ন্ত্রণ করবে। এই ADH কি করবে? বৃক্কের মধ্যে যে নেফ্রন রয়েছে সেই নেফ্রনের DCT ডিস্টাল কনভলিউটিবল অথবা দূরসংবর্ত নালিকা আর CD কালেক্টিং ডাক্ট থেকে বা সংগ্রাহী নালিকার থেকে জলের পুনঃশোষণ ঘটাবে। ঠিক আছে, চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন বলেছে কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যাবে। দেহের স্বাভাবিক অনাক্রমতা নষ্ট হয়ে যাবে কোন রোগে। অপশন আছে সিফিলিস, গনোরিয়া, এইডস নাকি হেপাটাইটিস বি। এখানে আমাদের রাইট আনসার যেটা হয়ে যাবে সেটা হলো গ নাম্বার। এইডস রোগের জন্য দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়, কারণ এই এইডস রোগের যে ভাইরাস রয়েছে সেই ভাইরাসটি টি হেল্পার সেলকে গিয়ে অ্যাটাক করে, যা আমাদের দেহের অনাক্রমতার বৃদ্ধি করার জন্য একটি অন্যতম উপাদান। ঠিক আছে, চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে রসভিত্তিক অনাক্রমতা হয় মূলত ড্যাশ দ্বারা। রসভিত্তিক অনাক্রমতা অথবা হিউমোরাল ইমিউনিটি হয় কার দ্বারা। অপশনগুলো দেওয়া আছে দেখো, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এল লিম্ফোসাইট নাকি পি লিম্ফোসাইট। এখানে আমরা দুই ধরনের লিম্ফোসাইটই পড়েছি, এক হলো টি আর বি, PL লিম্ফোসাইট কিন্তু আমরা পড়িনি। এবারে বলেছে হিউমোরাল ইমিউনিটি অথবা রসভিত্তিক অনাক্রমতা হয় কার দ্বারা। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের খ বি লিম্ফোসাইট। আর সেল মিডিয়েটেড ইমিউনিটি অথবা কোষ ভিত্তিক যে অনাক্রমতা সেটি হয় টি লিম্ফোসাইটের জন্য। ঠিক আছে, চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো। জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন কি উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক নাকি বিয়োজক। জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো উৎপাদক আর জুপ্ল্যাঙ্কটন হলো প্রাথমিক খাদক। প্রথমে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকবে যারা খাদ্য উৎপাদন করবে, তারপর ফাইটোপ্ল্যাঙ্কটনদের খাবে কারা? জুপ্ল্যাঙ্কটন। আর জুপ্ল্যাঙ্কটনদের খাবে ছোট ছোট মাছ, সেই ছোট ছোট মাছদের খাবার হিসেবে গ্রহণ করবে বড় মাছ। ঠিক আছে, এটা হলো জলজ বাস্তুতন্ত্র। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন বলেছে মানব অন্ত্রে বসবাসকারী একটি পরজীবী হলো। মানব অন্ত্রে কোন পরজীবীটি বসবাস করে। অপশন দেওয়া আছে এন্টামিবা, প্লাজমোডিয়াম, ডিপ্লোকক্কাস নাকি অ্যাসকারিস। মানব অন্ত্রে বসবাসকারী একটি পরজীবী কি হবে? এখানে রাইট আনসার হয়ে যাবে ঘ অ্যাসকারিস। ঠিক আছে, এই অ্যাসকারিস অ্যাসেলমিনথেস ফাইলামের অন্তর্গত একটি প্রাণী। চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন বলেছে স্পর্শ, ঘর্ষণ প্রভৃতি বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হলো। অপশন আছে থার্মোনাস্টি, নিকটিনাস্টি, কেমোনাস্টি নাকি সিসমোনাস্টি। স্পর্শ, ঘর্ষণ প্রভৃতি বাহ্যিক উদ্দীপনা, ঠিক আছে, বাইরে থেকে যে সমস্ত উদ্দীপক উদ্দীপনা সৃষ্টি করবে সেই সমস্ত উদ্দীপক দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন ঘটে তাকে আমরা কি বলে থাকি। খুব ইজি কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এক্সামে বিগত বছরে দুবার এই কোশ্চেনটি এসেছে। ঠিক আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এসেছে কিন্তু দুবার কোশ্চেনটি এসেছে। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে ঘ। ঠিক আছে, এই যে লজ্জাপতি লতা রয়েছে সেই লজ্জাপতি লতা ছুঁয়ে দিলে কি হয়, পাতাগুলো মুদে যায়। এটা হলো এক ধরনের এই যে বাহ্যিক উদ্দীপক। ঠিক আছে, আর এর ফলে এই যে পাতাগুলো মুদে গেল, এই যে সঞ্চালন, এই সঞ্চালনটাকে আমরা কি বলবো, সিসমোনাস্টিক চলন বলবো। ঠিক আছে, চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে প্রভু গ্রন্থির প্রভু বলা হয় যে গ্রন্থিকে। অপশন আছে হাইপোথ্যালামাস, থ্যালামাস, পিটুইটারি নাকি থাইমাসকে। প্রভু গ্রন্থির প্রভু বলা হয়, আমরা সকলেই জানি রাইট আনসার হয়ে যাবে ক হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু, আর প্রভু গ্রন্থি কাকে বলা হয়, পিটুইটারিকে। ঠিক আছে, চলো নেক্সট
28 নম্বর প্রশ্ন বলেছে স্নায়ু কোষের যে অংশে নিজেল দানা অনুপস্থিত থাকে, নিজেল গ্র্যানিউল অথবা নিজেল দানা স্নায়ু কোষের কোন অংশে অনুপস্থিত থাকে? অপশন দেওয়া আছে ডেনড্রন, ডেনড্রাইট, অ্যাক্সন নাকি কোষদেহ। আমরা যে নিউরন পড়েছি সেই নিউরনের কোন অংশে নিজেল গ্র্যানিউল অথবা নিজেল দানা অনুপস্থিত? এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে গ, অ্যাক্সনে। ঠিক আছে, ডেনড্রন, ডেনড্রাইট এবং কোষদেহ সব কিছুর মধ্যেই কিন্তু এই নিজেল গ্র্যানিউল উপস্থিত, কিন্তু অ্যাক্সনের মধ্যে নিজেল গ্র্যানিউলস পাওয়া যায় না। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন বলেছে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমীয় চলনে সাহায্য করে। অপশন দেওয়া আছে বেমতন্তু, সাইটোপ্লাজম, রাইবোজোম নাকি মাইটোকন্ড্রিয়া। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমীয় চলনে সাহায্য করে। ক্রোমোজোম যে পরস্পরের থেকে দুই বিপরীত মেরুর দিকে চলে যায়, এই যে ক্রোমোজোমীয় চলন, এটি ঘটে কার সাহায্যে? অপশানগুলো দেখে নিলে বেমতন্তু, সাইটোপ্লাজম, রাইবোজোম নাকি মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে অপশন নাম্বার ক, বেমতন্তু। ঠিক আছে, কোষ বিভাজনের সময় এই যে ক্রোমোজোমগুলো পরস্পরের থেকে আলাদা হয়ে দুই মেরুর দিকে চলে যায়, এই ক্রোমোজোমীয় চলনে সাহায্য করবে বেমতন্তু। চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন বলেছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনর্বিভাব ঘটে? নিউক্লিয় পর্দা প্রথমে বিলুপ্ত হয়ে যায় কোষ বিভাজনে, আর তারপর আবার তার আবির্ভাব ঘটে, পুনর্বিভাব ঘটবে কোন দশায়? অপশন দেওয়া আছে অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ নাকি টিলোফেজ। খুব ইজি কোশ্চেন। প্রোফেজে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটবে, আর টিলোফেজের মধ্যে সেই নিউক্লিয় পর্দার আবার পুনর্বিভাব ঘটবে। রাইট আনসার হয়ে যাবে আমাদের ঘ, টিলোফেজ। ঠিক আছে, এখানেই আমাদের আজকের ক্যাটাগরি 1-এর প্রশ্ন শেষ হলো। এবারে আমরা ক্যাটাগরি 2-র প্রশ্ন দেখব। তোমরা কোশ্চেনগুলো ভালো মতো পড়বে, তার সাথে সাথে আনসারগুলোও, কারণ এই ক্যাটাগরি 2-তে একটি প্রশ্নের একাধিক উত্তর হতে পারে। ঠিক আছে, তাই অপশনগুলো কিন্তু আমাদের খুঁটিয়ে পড়তে হবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, জেএফএম সম্পর্কিত কোন তথ্যগুলি সঠিক? অপশন আছে জেএফএম ধারণাটির প্রথম সূত্রপাত হয় পশ্চিমবঙ্গে, জেএফএম ধারণাটির প্রথম সূত্রপাত হয় পুরুলিয়া জেলায়, বনে চোরা শিকারের ঘটনা তাৎক্ষণিক বন দপ্তরকে জানানোর কাজ করে জেএফএম, নাকি উপরের সবগুলি। জেএফএম সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক? জেএফএম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ধারণাটির প্রথম সূত্রপাত হয়েছিল পশ্চিমবঙ্গে, তাহলে আমাদের ক হয়ে যাচ্ছে রাইট আনসার। এবারে জেএফএম ধারণাটির প্রথম সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়, পুরুলিয়া জেলায় নয়, তাহলে আমাদের খ হচ্ছে না, খ আমাদের ভুল, পুরুলিয়া নয় মেদিনীপুর হয়ে যাবে রাইট আনসার। এবারে বলেছে বনে চোরা শিকারের ঘটনা তাৎক্ষণিক বন দপ্তরকে জানানোর কাজ করে জেএফএম, একদম ঠিক। তাহলে যেহেতু আমাদের খ নাম্বার ভুল, তাই আমাদের উপরের সবগুলিও হবে না, এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে ক এবং গ। জেএফএম সম্পর্কিত এই তথ্য দুটি কিন্তু সঠিক এখানে দেওয়া আছে। ঠিক আছে, চলো নেক্সট 32 নম্বর প্রশ্ন বলেছে অভয়ারণ্যের বৈশিষ্ট্যগুলি হলো। অভয়ারণ্যের বৈশিষ্ট্য কী কী? অপশন দেওয়া আছে অভয়ারণ্যে বন্যপ্রাণী শিকার কেন্দ্রীয় সরকার কর্তৃক আইন প্রণয়নের দ্বারা নিষিদ্ধ করা হয়, অভয়ারণ্যে বন্যপ্রাণী শিকার রাজ্য সরকার কর্তৃক আইন দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, অভয়ারণ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, নাকি প্রয়োজন অনুসারে গবেষকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এখানে দেখো ঘ নাম্বার যেটা দেওয়া আছে, প্রয়োজন অনুসারে গবেষকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়, এটা ঠিক একদম। আর অভয়ারণ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এবারে এখানে এই যে অভয়ারণ্য কেন্দ্রীয় সরকারের হবে নাকি রাজ্য সরকারের হবে, এখানে কনফিউজ হতে পারো তোমরা। এখানে যেটা আমাদের রাইট আনসার হয়ে যাবে সেটা হলো খ, অভয়ারণ্যে বন্যপ্রাণী শিকার রাজ্য সরকার কর্তৃক আইন প্রণয়নের দ্বারাই নিষিদ্ধ করা হয়, কেন্দ্রীয় সরকার নয়। ঠিক আছে, আমাদের ক নাম্বার হয়ে যাবে ভুল। তাহলে এখানে আমাদের বৈশিষ্ট্য যেহেতু বলেছে, আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে খ, গ এবং ঘ। নেক্সট 33 নম্বর প্রশ্ন বলেছে ভারতের জীববৈচিত্র্য হটস্পটগুলি হলো। অপশন আছে পূর্ব হিমালয়, নীলগিরি, ইন্দো বার্মা নাকি সুন্দারল্যান্ড। ভারতের জীববৈচিত্র্য হটস্পটগুলি কী কী? এখানে নীলগিরি বাদে বাকি সবগুলোই আমাদের রাইট আনসার হয়ে যাবে। পূর্ব হিমালয়, ইন্দো বার্মা এবং সুন্দারল্যান্ড, এই সবগুলি হলো ভারতের জীববৈচিত্র্য হটস্পট। নেক্সট 34 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন তথ্যগুলি সঠিক নয়? অপশন আছে জলাশয়ের বিওডি বেশি হলে জলের গুণমান বৃদ্ধি পায়, বিওডির ফুল ফর্ম হলো বোটানিক্যাল অক্সিজেন ডিমান্ড, জলাশয়ের বিওডি কম হলে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস পায়, নাকি ডিডিটি হলো ক্লোরিনেটেড হাইড্রোকার্বন জাতীয় কীটনাশক। এখানে বলেছে কোন তথ্যগুলি সঠিক নয়, অর্থাৎ ভুল তথ্যগুলো আমাদের নির্বাচন করতে হবে। দেখো সবার প্রথমে যেটা দেওয়া আছে জলাশয়ের বিওডি বেশি হলে জলের গুণমান বৃদ্ধি পায়, একদম ভুল। ঠিক আছে, বিওডি যত বেশি হবে জলের গুণমান তত হ্রাস পাবে, জল পলিউটেড তত বেশি হবে। ঠিক আছে, তারপর বলেছে বিওডির ফুল ফর্ম হলো বোটানিক্যাল অক্সিজেন ডিমান্ড, একদম ভুল, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডির ফুল ফর্ম। এবারে গ নম্বরে দেখো দেওয়া আছে জলাশয়ের বিওডি কম হলে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস পায়, এটাও ভুল। জলাশয়ের বিওডি যত কম হবে তার অক্সিজেন ডিমান্ড তত কম হবে, অর্থাৎ সেই জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা তত বেশি থাকবে। ঠিক আছে, সেই জন্যই কিন্তু অক্সিজেনের ডিমান্ড কম হয়। তাহলে জলাশয়ের বিওডি কম হলে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এটাও আমাদের ভুল, এখানে দেওয়া আছে হ্রাস পায়, আর এখানে দেওয়া আছে বোটানিক্যাল হবে না, বায়োলজিক্যাল হবে। এবারে তারপর দেখো দেওয়া আছে ডিডিটি হলো ক্লোরিনেটেড হাইড্রোকার্বন জাতীয় কীটনাশক, এটা একদম ঠিক, ক্লোরিনেটেড হাইড্রোকার্বন জাতীয় কীটনাশক হলো ডিডিটি। আমাদের কি বলেছে প্রশ্নে সঠিক নয়, অর্থাৎ ভুল তথ্য আমাদের কি কি আছে এখানে ক, খ এবং গ। ঠিক আছে, চলো নেক্সট
35 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন তথ্যগুলি সঠিক। এখানে আমাদের সঠিক তথ্যগুলি নির্বাচন করতে হবে। অপশনগুলো ভালো মতো পড়ো। বলেছে ব্যাসিলাস মাইকয়েডিস এক প্রকার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সিউডোমোনাস একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোব্যাক্টার একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, নাকি নাইট্রোসোমোনাস একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তোমাদের আমি ব্যাসিলাস মাইকয়েডিস স্টার মার্ক দিয়ে দিয়েছিলাম। ব্যাসিলাস মাইকয়েডিস হলো এক ধরনের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, এটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়। তারপর সিউডোমোনাস একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এটা একদম রাইট। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো সিউডোমোনাস এবং থায়োবেসিলাস। তারপর দেওয়া আছে নাইট্রোব্যাক্টার একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, একদম ভুল। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া আমরা শুধু একটি পড়েছিলাম, সেটি হলো ব্যাসিলাস মাইকয়েডিস। তারপর দেওয়া আছে নাইট্রোসোমোনাস একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এটা একদম ঠিক। নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসোমোনাস হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে এখানে বলেছে কোন তথ্যগুলি সঠিক। এখানে আমাদের রাইট আনসার কী কী হয়ে যাবে, খ এবং ঘ। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন বলেছে সমসমস্ত অঙ্গের উদাহরণ হলো। অপশন দেওয়া আছে বাদুড়, তিমি, বিড়াল প্রভৃতি প্রাণীর অগ্রপথ, বেল গাছের কাঁটা এবং ফণিমনসার কাঁটা, মটর গাছ এবং ঝুমকলতার আকর্ষ, নাকি আলুর স্ফীতকন্দ ও আদার গ্রন্থিকাণ্ড। সমস্ত অঙ্গ হলো সেই সমস্ত অঙ্গ যারা গঠনগত বা উৎপত্তিগত দিক থেকে একই কিন্তু তাদের কাজ আলাদা আলাদা হয়, সেই সমস্ত অঙ্গকে আমরা পরস্পরের সমস্ত অঙ্গ বলে থাকি। এখানে দেওয়া আছে দেখো বাদুড়, তিমি, বিড়াল প্রভৃতি প্রাণীর অগ্রপথ, একদম ঠিক, এটি সমস্ত অঙ্গের উদাহরণ। এরা গঠনগত দিক থেকে একই কিন্তু এরা কার্যগত দিক থেকে আলাদা। তারপর দেওয়া আছে আলু স্ফীতকন্দ এবং আদার গ্রন্থিকাণ্ড, এই দুটো কিন্তু সমস্ত অঙ্গের উদাহরণ। আর এখানে যে দেওয়া আছে বেল গাছের কাঁটা এবং ফণিমনসার কাঁটা, এটা হলো সমবৃত্তীয় অঙ্গ। আর মটর গাছ এবং ঝুমকলতার আকর্ষ এটি হলো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। ঠিক আছে, চলো নেক্সট 37 নম্বর প্রশ্ন বলেছে থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি কী কী। অপশন আছে হিমোগ্লোবিন ব্যাহত হওয়ার ফলে তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয়, হৃৎপিণ্ড, যকৃৎ, প্লীহা প্রভৃতি ক্ষতিগ্রস্ত হবে, হেপাটোমেগালি এবং স্প্লিনোমেগালি ঘটে, আর ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ না হওয়ার সমস্যা দেখা যায়। থ্যালাসেমিয়া রোগের উপসর্গের মধ্যে সবগুলি উপসর্গই থাকবে, শুধুমাত্র যেটা থাকবে না তা হলো অপশন নাম্বার ঘ, ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ না হওয়ার সমস্যা দেখা যায় হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে। আর থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে অ্যানিমিয়া দেখা যাবে, হৃৎপিণ্ড, যকৃৎ, প্লীহা এই সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হবে, হেপাটোমেগালি এবং স্প্লিনোমেগালিও ঘটবে। ঠিক আছে, চলো নেক্সট 38 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন বক্তব্যগুলি সঠিক। অপশন দেওয়া আছে মেন্ডেলের দ্বিসংকর জননে 4 প্রকার জিনোটাইপ দেখা যায়, মেন্ডেলের একসংকর জননের জিনোটাইপ অনুপাত হলো 1:2:1, মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত হলো 9:3:3:1, নাকি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত হলো 1:1 এবং জিনোটাইপ অনুপাত হলো 1:2:1। দেখো অপশনগুলো আমাদের ভালো মতো পড়তে হবে। এখানে বলেছে মেন্ডেলের দ্বিসংকর জনন, ঠিক আছে। ডাইহেব্রিড ক্রসের ক্ষেত্রে 4 প্রকার জিনোটাইপ দেখা যায়, একেবারেই ভুল। আমরা 9 প্রকার জিনোটাইপ দেখি। কি কি? 12-24-12-12-1, এটা হলো অনুপাতটা। এখানে কিন্তু আমরা 9 প্রকারের জিনোটাইপ দেখতে পারি। এবারে দেখো খ নম্বরে বলেছে মেন্ডেলের একসংকর জননের জিনোটাইপ অনুপাত হলো 1:2:1, এটা একেবারেই ঠিক। মনোহাইব্রিড ক্রসের জিনোটাইপ অনুপাত হলো 1:2:1 আর ফিনোটাইপ অনুপাত হলো 3:1। তারপর বলেছে মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত হলো 9:3:3:1, একদম ঠিক। মেন্ডেলের দ্বিসংকর জনন বা ডাইহেব্রিড ক্রসের ফিনোটাইপ অনুপাত হলো 9:3:3:1 আর জিনোটাইপ অনুপাত হলো সেই বড় অনুপাতটি যেটা তোমাদের এভাবে শিখিয়েছিলাম যে 12-24-12-12-1। এখানে 9টি জিনোটাইপ দেখা যায়। ঠিক আছে, তারপর দেখো এখানে বলেছে ঘ নম্বরে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত হলো 1:1 এবং জিনোটাইপ অনুপাত হলো 1:2:1, এটা ভুল। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত বা জিনোটাইপ অনুপাত কিন্তু একই হয়, সেটা কি হয় 1:2:1। তাহলে এখানে 1:1 যে ফিনোটাইপ অনুপাত দেওয়া আছে এটা হয়ে যাবে ভুল। তাহলে আমাদের ঠিক বক্তব্যগুলো বের করতে বলেছে, আমাদের রাইট আনসার হয়ে যাবে খ এবং গ। নেক্সট 39 নম্বর প্রশ্ন বলেছে মানব বিকাশের প্রধান দশাগুলি হলো। অপশন দেওয়া আছে সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি আর হলো প্রাপ্তবয়স্ক। মানব বিকাশের প্রধান দশাগুলি, মানব বিকাশের ক্ষেত্রে আমরা প্রধান 5টি দশা দেখতে পারি। সেগুলো কি কি? সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্ক আর হলো বার্ধক্য। এখানে দেখো 4টি অপশনই কিন্তু আমাদের এই বিকাশের প্রধান দশাগুলোর মধ্যে রয়েছে, তাই আমাদের 4টি হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট আজকে আমাদের এই ক্যাটাগরি 2 এবং সেটের লাস্ট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, সঠিক তথ্যগুলি বেছে নাও। সঠিক তথ্য মানে এখানে বিভিন্ন কোষ দেওয়া আছে এবং তাদের প্লয়েডি পাশে দেওয়া আছে, কোনটি সঠিক সেটা আমাদের বের করতে হবে। অপশন আছে নির্ণীত নিউক্লিয়াস ইকুয়ালস টু 2n, ষষ্ঠ নিউক্লিয়াস ইকুয়ালস টু 3n, শুক্রাণু মাতৃকোষ ইকুয়ালস টু n আর প্রতিপাদ কোষ হলো 2n, n দেওয়া আছে। কি কি হয়ে যাবে? নির্ণীত নিউক্লিয়াসের প্লয়েডি হলো 2n, ষষ্ঠ নিউক্লিয়াসের প্লয়েডি হলো 3n আর প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেলের যে প্লয়েডি সেটা হলো n। আর শুক্রাণু মাতৃকোষের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে 2n এখানে। তাহলে আমাদের গ নাম্বার ভুল দেওয়া আছে, ক, খ এবং ঘ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের লাইফ সায়েন্স মক টেস্ট সেট 4-এর সলিউশন। তোমরা তোমাদের আনসারের সাথে এই সলিউশন ভিডিওর আনসারগুলো মিলিয়ে নিলে। এবারে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে নেগেটিভ মার্কস সহ ক্যালকুলেট করে তোমাদের টোটাল মার্কস কত আসছে। যাদের সবগুলি ঠিক হয়েছে খুব ভালো,
তোমরা এভাবেই পড়তে থাকো। তো এই মক টেস্টগুলো তোমরা এভাবেই সলভ করতে থাকো। আর যাদের কিছু কিছু জায়গায় ভুল হয়েছে তোমরা তোমাদের ভুলগুলোকে মার্ক করো এবং সেই সমস্ত ভুলগুলো টেক্সট বুক হোক অথবা কোনো রেফারেন্স বুক থেকে তোমরা সেই সমস্ত তোমাদের ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করো। যদি ক্লিয়ার না হয় তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই 2 গ্রুপে জানাতে পারো, তোমাদের সমস্ত ডাউট কিন্তু সলভ করে দেওয়া হবে। তোমাদের এক্সামের আর কিছুদিন রয়েছে, এখন শুধু তোমাদের কোশ্চেন প্র্যাকটিসই করতে হবে। যত কোশ্চেন প্র্যাকটিস করবে কোশ্চেনগুলো তত তোমাদের চেনা হয়ে যাবে। দেখবে যে এক্সাম হলে যে সমস্ত প্রশ্ন এসেছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের উপরে সেই সমস্ত প্রশ্ন তোমার চেনা চেনা মনে হচ্ছে। ঠিক আছে, এবারে তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে আমাদের এই সমস্ত গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই সমস্ত গ্রুপ এবং পেজে গিয়ে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবে। তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মক টেস্টগুলোর পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও তোমাদের এক্সামের পরে যে সমস্ত কাউন্সেলিং প্রসেস রয়েছে সেই কাউন্সেলিং প্রসেসের আপডেটও কিন্তু তোমরা এই সমস্ত চ্যানেলেই পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই এই চ্যানেল এবং গ্রুপগুলোতে তোমরা জয়েন করো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা যারা এখনও ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। মক টেস্টের সাথে সাথে তোমাদের মক টেস্ট সলিউশনও দেওয়া আছে। এতে কী হবে, তোমরা নিজেরা টেস্ট দিচ্ছ প্লাস পরে সেটার অ্যানালিসিসও করতে পারছো। ঠিক আছে, যদি তোমাদের জন্য এই ভিডিওগুলো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবে। যদি মক টেস্টগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের মার্কস কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো এবং মক টেস্টগুলো শেয়ার করে দেবে যাতে তারাও এখান থেকে সলভ করে কিছু শিখতে পারে। ঠিক আছে, আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই যে বেল আইকন রয়েছে এই বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমাদের মিস না হয়, ক্লাস আসার সাথে সাথেই যাতে তোমরা সেই সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি মক টেস্ট সলিউশনে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।